হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল লার্ন হোমিওপ্যাথি। আজ আমরা আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড করব, যেটা হলো আর্ট অফ কেস টেকিং। আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে শুধু হাজার হাজার মেডিসিন জানলেই হবে না। কোন মেডিসিনটা কীভাবে দিতে হবে, তার ডোজ কত দিতে হবে, পোটেন্সি কত দিতে হবে, সেটাও আমাদের সিলেকশন করা সবথেকে বড় জরুরি। আর একটা মেডিসিন সিলেকশন করতে গেলে সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা কাজ, সেটা হলো কেস টেকিং করা। কেস টেকিং ছাড়া যদি কোনো মেডিসিন দেওয়া হয়, হয়তো মেডিসিন সিলেকশনের জন্য আপনাদের কিছু ক্ষেত্রে হয়তো প্যালিয়েট করতেই পারে, সাপ্রেস্ট করতেই পারে, বাট প্রপার কিওর কোনো দিন কেস টেকিং ছাড়া সম্ভব হবে না। কিন্তু কেস টেকিং জিনিসটা অতটা সোজা নয়। কেস টেকিংকে অনেকে অনেকভাবে বুঝিয়েছেন, কিন্তু আমাদের প্রত্যেকের একটা নিজস্ব ফরম্যাটের মাধ্যমে কেস টেকিংটাকে আনা দরকার, যে ফরম্যাট ফলো করে আমরা একটা মেডিসিনকে সিলেক্ট করতে পারবো। তো আজ আমরা কেস টেকিংয়ের ব্যাপারে জানবো, কেস টেকিংয়ের কিছু ফরম্যাট দেখব, আর আমরা সেই ফরম্যাটের সঙ্গে কিছু ডিফারেন্সিয়েট মেডিসিনও দেখব, যে কখন কোন মেডিসিন আমরা দিতে পারি। তো আজ আমরা দেখব হোমিওপ্যাথিক কেস টেকিং ফর্ম। তো হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের মেন প্রথম আসছে মেন কমপ্লেন্স, মানে পেশেন্টের যেটা মেন কমপ্লেন নিয়ে পেশেন্ট আসছে সেই কমপ্লেনটা লিখতে হবে। তারপর কজেশন, কী কারণে কমপ্লেনটা হলো। লোকেশন, তার ওই যে কমপ্লেনটা কোন লোকেশানে, মানে তার কোথায় কী সমস্যা হচ্ছে সেটা লিখতে হবে। সেনসেশন, কেমন সেনসেশন, মডালিটিস, কখন বাড়ছে কখন কমছে, কনকমিটেন্ট সিমটমস, তার ওই সিমটমসের সঙ্গে অন্য কোনো কনকমিটেন্ট সিমটমস আছে কি না। আপনারা সবাই জানেন কনকমিটেন্ট সিমটমস কী, এটা নতুন করে আমি এই ভিডিওর মাধ্যমে আর কোনো কিছু বলছি না, এটার জন্য আমি পরে অন্য একটা ভিডিও করব। তারপরে আমরা আসবো জেনারেল সিমটমস। কেস টেকিংয়ের ক্ষেত্রে জেনারেল সিমটমসে কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব আছে। তো জেনারেল সিমটমসকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি। প্রথম আসছে মেন্টাল জেনারেল, যেটার উপর কেন্ট সবথেকে বেশি জোর দিয়েছিলেন। মানসিক লক্ষণ, কেন্টের মতে মানুষের মানসিক লক্ষণই প্রধান লক্ষণ, তার উপরে বিবেচনা করেই ওষুধ দেওয়াটা সবথেকে বেশি জরুরি। তারপরে আসছে ফিজিক্যাল জেনারেল, আর তারপর আসছে প্যাথোলজিক্যাল জেনারেল। এরপরে আমাদের আসবে কিছু পার্টিকুলার সিমটমস। তারপরে আমরা নেব পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি, তারপরে পেশেন্টের পাস হিস্ট্রি, তারপরে পেশেন্টের ফ্যামিলিতে এর আগে কোনো বড় কার বাবা মা, তার ঠাকুরদা ঠাকুমা, তাদের কোনো বড় কোনো রোগ হয়েছিল কি না সে ব্যাপারে আমরা জানবো। তাহলে আমরা মায়াজম সম্বন্ধে একটা ধারণা পেতে পারবো, সেটা হলো ফ্যামিলি হিস্ট্রি। এবারে আমরা জানবো যে মানসিক লক্ষণের কী কী প্রকারভেদ আছে। মানসিক লক্ষণের তো প্রকারভেদ আছে, তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ হলো ইচ্ছে আর আকাঙ্ক্ষা। ডিজায়ার ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস অফ মাইন্ড, মানে সেই মানুষটা কি চাইছে, তার ডিজায়ার কি, এটা আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। মানুষের সকল কাজের শুরুটাই হচ্ছে তার ইচ্ছা ডিজায়ার দিয়ে, সে কী করতে চাইছে সেটা প্রথম জিনিস। এটার জন্য বোঝার জন্য সঠিক হোমিওপ্যাথিক কেস টেকিংটা বুঝতে হবে। একটা মানুষের ডিজায়ার একরকম হতে পারে, তার অ্যাভারশন একরকম হতে পারে। তো ডিজায়ার অ্যাভারশন এটা কিন্তু যথেষ্ট একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা আমরা বাদ দিয়ে কেস টেকিং করতে পারবো না। নেক্সট, সুতরাং হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষণের শ্রেণীবিভাগ। প্রথম আসছে জেনারেল সিমটমসের মধ্যে মেন্টাল জেনারেল। মানসিক লক্ষণের গুরুত্ব আমি আগেই বলেছি, মানসিক লক্ষণের গুরুত্ব হোমিওপ্যাথির ক্ষেত্রে সবথেকে বেশি। হয়তো অ্যালোপ্যাথরা মানসিক লক্ষণে অত বেশি গুরুত্ব দেয় না, তারা মেনলি ফিজিক্যাল জেনারেলের উপরে ট্রিটমেন্ট করে থাকে, কিন্তু হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণ, মানসিক জেনারেলিটিস, মেন্টাল জেনারেল সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো ফিজিক্যাল জেনারেল। তো ফিজিক্যাল জেনারেলের মধ্যে আমরা কি কি দেখব। ফিজিক্যাল জেনারেলের মধ্যে তার চিলি কন্ডিশনস, মানে তার কেমন ঠান্ডা লাগছে, কখন ঠান্ডাতে কী কী সমস্যা হয়, বা এইসব কিছু হট কন্ডিশনস, বা তার থার্মালের দিক দিয়ে সে অ্যাম্বি থার্মাল কিনা, থ্রাস্ট কেমন, তার সোয়েট কেমন, ঘাম কেমন হয়, ঘামে দুর্গন্ধ আছে কিনা, জল পিপাসা কেমন, জল খেতে সে পছন্দ করে কিনা, তার খিদে কেমন, ঘুম কেমন হয়, ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে কি না, তার পেচ্ছাপ কেমন হয়, প্রস্রাবে কোনো জ্বালা করে কি না, বা প্রস্রাবে কোনো খুব বেশি দুর্গন্ধ আছে কি না, স্টুল সে কনস্টিপেটেড কি না, কতদিন পর পর পায়খানা হয়, পায়খানা শক্ত হয় না নরম হয়, পায়খানা কতক্ষণ ধরে তাকে বসে থাকতে হয়, কত তাড়াতাড়ি পায়খানা হয়ে যায়, কারো আবার অনেক লেট করতে হয়, এইসব উপরে আমাদের সিমটমস দাঁড়িয়ে থাকে। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, কারো খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, হয়তো সামান্য হাওয়া হচ্ছে তা ঠান্ডা লেগে যাচ্ছে। হিলিং অফ উন্ড, কারো
খুব তাড়াতাড়ি হচ্ছে, কোনো কিছু কেটে গেল খুব তাড়াতাড়ি সেরে যাচ্ছে, কারো ক্ষেত্রে সারতে আবার দেরি হচ্ছে। মেনস্ট্রুয়েশন মেয়েদের ক্ষেত্রে মেনলি যেটা জরুরি, মেনস্ট্রুয়েশন মানে তার মাসিক কেমন হচ্ছে, তার কী হচ্ছে, তার লিউকোরিয়া আছে কিনা বা আদার্স কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সেগুলো আমাদের জানতে হবে ফিজিক্যাল জেনারেলের মধ্যে। আজকে আমরা ব্যাখ্যা করব ফিজিক্যাল জেনারেলের কিছু পয়েন্ট, আর তার সঙ্গে আমরা কিছু মেডিসিন সম্পর্কে অ্যানালিসিস করবো, যে কখন কোন মেডিসিন বা কে কী ভালোবাসে, কে কী ভালোবাসে না, কী খেতে ভালোবাসে, কী খেতে ভালোবাসে না, এগুলো সম্বন্ধে আলোচনা করব, যার মাধ্যমে আমরা একটা মেডিসিনকে ডিফারেন্সিয়েট করতে পারবো। প্রথমে আসবো কোল্ড কন্ডিশন, মানে একটা পেশেন্ট যে চিলি পেশেন্ট, যার প্রচুর বেশি ঠান্ডা লাগে, আর একটা পেশেন্ট যে হট পেশেন্ট। যখন আপনার চেম্বারে কোনো চিলি পেশেন্ট আসবে, তখন আপনার মাথা থেকে অলরেডি হট পেশেন্টের যে হট রেমেডি আছে সেগুলো অলরেডি বাদ দিয়ে আপনাকে চিলি পেশেন্টের যে চিলি রেমেডি আছে সেগুলোর মধ্যে ভাবতে হবে। তো কোল্ড কন্ডিশন, কার সব থেকে বেশি ঠান্ডা লাগে, সে চিলি পেশেন্ট কারা? প্রথম আসছে নাক্সবোম, হেপারসালভ, ক্যালকেরিয়া কার্ভ, সাইলেশিয়া। এছাড়াও মেডে প্রচুর ড্রাগ আছে, সেগুলো সম্বন্ধে আমি পরে আলোচনা করব। এবারে আসছি হট কন্ডিশন, প্রচুর গরম লাগে কার? আয়োডাম, ফ্লোরিক অ্যাসিড, সালফার, যারা প্রচুর গরম লাগে তাদের। আর অ্যাম্বিথার্মাল মানে যাদের না শীত না গরম, কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই, আবার কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না। তাহলে অ্যাম্বিথার্মালের মধ্যে কারা আছে? প্রথম আসছে মাক্সল অ্যাম্বিথার্মাল, ডিজিটালিক্স অ্যাম্বিথার্মাল, ইপিকাক অ্যাম্বিথার্মাল। সেকেন্ড আমাদের দেখতে হবে যে পেশেন্ট কী খেতে ভালোবাসে। সব পেশেন্ট কিন্তু সব খেতে ভালোবাসে না, কারো টক খেতে ভালো লাগে, কারো মিষ্টি খেতে ভালো লাগে, কারো নুন খেতে ভালো লাগে, কারো ঝাল খেতে ভালো লাগে। সুতরাং সেইভাবে আমরা পেশেন্টকে ডিফারেন্সিয়েট করব যে কার কী খেতে ভালো লাগে। সুতরাং যার যেরকমভাবে খেতে ভালো লাগে তাকে সেই গ্রুপ অফ মেডিসিনের মধ্যেই ফেলতে হবে, আমাদেরকে থিঙ্কিংটা সেই রকম জায়গায় নিয়ে যেতে হবে, সেই মেডিসিনগুলোকেই ভাবতে হবে। তো ডিজায়ার অফ ফুড, মিষ্টি খেতে ভালোবাসে এমন কিছু ড্রাগ কী কী আছে? আর্জেন্টাম নাইট্রিকাম আছে, যারা মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু আর্জেন্টাম নাইট্রিকের সমস্যা হলো মিষ্টি খেলে কিন্তু তার সমস্যা হয়, ডায়রিয়া হয়। সালফার আছে, প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে। মেডোরিনা মিষ্টি খেতে ভালোবাসে, লাইকো মিষ্টি খেতে ভালোবাসে। এবার আসি যারা লবণ খেতে খুব ভালোবাসে, খাবারে এক্সট্রা লবণ দিয়ে একদম বলে ডাক্তারবাবু আমি না ভাতে কাঁচা লবণ ছাড়া একদমই ভাত খেতে পারি না। তো লবণ খেতে কারা খুব ভালোবাসে সেগুলো আমরা দেখব। লবণ খেতে প্রথম ভালোবাসে হচ্ছে ন্যাট্রামিউর কিন্তু ডিজায়ার ফর সল্ট। ফসফরাসও লবণ খেতে ভালোবাসে। আর্জেন্টাম নাইট্রিকাম মিষ্টি খেতেও ভালোবাসে, আবার লবণ খেতেও ভালোবাসে। মেডোরিনাম যেমন মিষ্টি ভালোবাসে তেমনি লবণ খেতেও ভালোবাসে। আর টক খেতে ভালোবাসে কারা? টক খেতে ভালোবাসে কিন্তু ফসফরাস, হেপারসালম, কোলারিয়াম রুব্রাম। ঠিক আছে, এবার আমরা আসবো অ্যাভারশন অফ ফুড। কোন পেশেন্ট কী খেতে একদম পছন্দ করে না, তার অনীহা কিসে আছে? তো ডিজায়ার অ্যাভারশনে এই দুটি ক্ষেত্রে রোগীর কথা এবং রোগীর হাবভাব খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। যেহেতু আপনি একটা ফিজিক্যাল জেনারেল সিমটমসের উপর ভ্যারি করে একটা পেশেন্টকে ওষুধ সিলেকশন করবেন, সুতরাং পেশেন্টের প্রত্যেকটা কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে, আর আপনাকে সেইভাবে আপনার কাগজে কলমে নোট করতে হবে। তো ডিজায়ার অফ ফিশ, রোগীর মাছ খেতে ভালো লাগে, কিন্তু এটা কিন্তু আমাদের বাঙালি সমাজের জন্য, বাঙালির জন্য প্রচুর বড় একটা ইম্পর্টেন্ট সিমটমস নয়। কারণ বাঙালি তো মাছ খেতে ভালোবাসবেই, বাঙালির প্রিয় খাবার হলো মাছ। কিন্তু এর মধ্যে আপনাকে যে সিমটমস নিতে হবে সেটা হলো, যদি কেউ এসে বলে যে ডাক্তারবাবু আমি কিন্তু মাছ খেতে একদম পছন্দ করি না, আমার অ্যাভারশন অফ ফিশ আছে, সেক্ষেত্রে আপনি সেই পয়েন্টটা নোট করতে পারেন। এবারে আসি, যদি কোনো বাচ্চা বলে আমার মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তাই বলে এটা কিন্তু আপনার ওষুধ সিলেকশনের মেন একটা পয়েন্ট হতে পারে না। কারণ বাচ্চা মাত্রই সে কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে, এটা কিন্তু বাচ্চাদের কমন ডিজায়ার। বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের কোনো মেন পয়েন্ট হতে পারে না। এবার আসি জল তেষ্টা কার কেমন? অনেক পেশেন্ট আছে যারা প্রচুর জল খেতে, আবার অনেক পেশেন্ট আছে যারা একদম জল খেতেই চায় না। প্রথমে আসছে থ্রাস্টলেস, মানে যাদের একদম জল তেষ্টা নেই। তাদের মধ্যে কারা আছে? এথুজা, এপিসমেল, পালসেটিলা একদম জল খেতে চায় না। নাক্স মস্কাটা, স্ট্যাপিস্যাগ্রিয়া। কিন্তু জল তেষ্টা প্রচুর বেশি ট্রাস্টি পার্সন কারা? ফসফরাস প্রচুর জল খাবে। আর্সেনিক বারে বারে অল্প 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 করে জল খেতেই থাকে। বেলেডোনা, মার্কিউরিয়াস, ব্রায়ানিয়া এগুলো কিন্তু জল খেতে পছন্দ করে। এবার আসি ঘামের কথায়। ঘাম কার কেমন? যে প্রচুর ঘাম হয় এমন রুগী যদি আসে যে আমার প্রচুর ঘাম হয়, তাহলে আমি কী মেডিসিনের কথা ভাবতে পারবো? হেপারসাল, যার প্রচুর ঘাম হয়। মার্কিউরিয়াসের কিন্তু প্রচুর ঘাম হয়, আর ঘামে তার সঙ্গে কিন্তু দুর্গন্ধও থাকে। সোরাইনাম, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে,
সোরাইনামে পিএসও হবে, কিন্তু এটা অটো কারেক্ট হয়ে এসও হয়ে গেছে, সরি ফর দ্যাট। সোরাইনাম ঘাম প্রচুর হবে, সালফারের কিন্তু ঘাম প্রচুর হবে, কিন্তু সালফার হট পেশেন্ট। ভেট্রাম অ্যালবামে কিন্তু প্রচুর ঘাম হবে, ভেট্রাম অ্যালবাম কলেরা পেশেন্টের কিন্তু একটা ভালো মেডিসিন কলেরার জন্যে, আর তার পেশেন্টের কিন্তু প্রফিউজ ঘামও হবে। ন্যাট্রামিউর ঘাম প্রচুর বেশি হবে। এবার আছি যারা স্ক্যান্টি ঘাম, ঘাম কম হয় বা ঘাম প্রায় নেই বললেই চলে, যেমন নাক্স মস্কাটা, পালসেটিলা, যাদের প্রায় খুব বেশি ঘাম একটা হয় না। ঘাম হলে খুব বেশি কষ্ট হয়, মানে ঘামে তাদের খুব ইরিটেট লাগে। এর মধ্যে এমন এমন ড্রাগ আছে, হেপারসালভ আছে, মার্কিউরিয়াস আছে, যাদের ঘাম হলে একদম ভালো লাগে না, ইরিটেট হয় নিজের মধ্যে। আর ঘাম হলে লক্ষণে উপশম হয় বা ভালো লাগে এমন ড্রাগও আছে, তার মধ্যে কারা? ন্যাট্রামিউর আর সোরাইনাম। সোরাইনাম আর ন্যাট্রামিউরে কী হয়, ঘাম হলে কিন্তু তাদেরকে আবার খুব ভালো লাগে। ঠিক আছে, হবে সেখানে এসও হয়ে আছে অটো কারেক্ট হয়ে, এর জন্য আমি ক্ষমা চাইলাম। এবার আসি খিদের কথায়। কার কেমন খিদে? একটা পেশেন্ট এসে, ডাক্তার আমি একদম খিদে পেলে সহ্য করতে পারি না, আমার প্রচুর খিদে পায়। তাহলে রাক্ষসে ক্ষুধা, মানে ক্যানাইন হাঙ্গার, প্রচুর খিদে পাচ্ছে। কার কার মধ্যে আছে? সিনা আছে, ফসফরাস আছে, লাইকো আছে, আয়োডাম। আয়োডামে কিন্তু খিদে প্রচুর, কিন্তু তারপরে আয়োডামের পেশেন্ট কিন্তু শুকিয়ে যায়। চোখে ক্ষুধা কিন্তু পেটে খিদে নেই, মানে তার চোখে মনে হচ্ছে চোখ, মানে চোখের মধ্যে একটা খাবার দেখলেই লালসা হচ্ছে, কিন্তু পেটের মধ্যে যেন কিছুই যাচ্ছে না, এমন হচ্ছে সিনা। খিদে বেশি কিন্তু খেতে পারে না, এমন পেশেন্টকে লাইকো। লাইকো কিন্তু শুধু খাই 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 খাই, কিন্তু খেতে দাও অল্প একটু খেয়ে হলো না, আমি আর পাচ্ছি না, এটা হচ্ছে লাইকো। আর খাবারের প্রতি লোভ বেশি, খাবার দেখলেই লোভ হবে, মনে হয় এই খেয়ে নেবো, সব খেয়ে নেবো, এমন পেশেন্ট কি লাইকো। লাইকো তো বরাবরই টাকার প্রতি তার সব দিকেই লোভ বেশি। এবার আসি ঘুমের কথায়। কার ঘুম কেমন? বিছানায় শুলেই ঘুম আসে না, বিছানায় ছটপট করতে হয়, এমন পেশেন্টকে যদি এসে বলে ডাক্তারবাবু আমি বিছানায় ঘুমাতে গেলে সে ঘুম কিছুতেই আসবে না, সারাক্ষণ পা হাত পা ছটপট করতে হবে, কিছুতেই দু চোখ পাতা একসাথে বুঝবে না, তাহলে তখন কী ভাববো? আমি কস্টিকামের কথা ভাববো। ঘুম খুব হালকা, টিকটিকি শব্দেও ঘুম ভেঙে যায়, কে এমন পেশেন্ট? ওপিয়াম। ওপিয়ামে এতটাই সেন্সিটিভ নার্ভ তার এমনভাবে কাজ করে, বা তার ঘুম এতটাই পাতলা যে সামান্য টিকটিকি যদি টিক টিক করে শব্দ করে তাতেও তার ঘুম ভেঙে যায়। বিছানায় শুইলে ঘুম আসে না, বিছানায় ছটপট করতে হয়, প্রথম ও মাঝরাতেও ঘুম আসে না, মাঝরাতের পরে ঘুম আসে, আবার সকালের দিকে সহজে ঘুম ভাঙে না। তাহলে এটা হচ্ছে নাক্সবুম। নাক্সবুম কী হচ্ছে? শুলো, ঘুম কিছুতেই আসছে না, আসছে না, আসছে না, মাঝরাত হয়ে গেল, দুটো তিনটে বাজতে গেল, কিছুতেই ঘুম আসছে না, কিন্তু যেই তিনটে তিনটে বেজে যাচ্ছে তখন তার ঘুম আসছে। আবার সকালে কি, সকালে সে ঘুমিয়ে পড়েই আছে, তার কিছুতেই ঘুম ভাঙছে না। এটা কে, কোন পেশেন্ট? আপনার পেশেন্ট যদি সেরকমভাবে বলে, সেটা হচ্ছে নাক্সবুম। সব কিছু আপনি বইয়ের সঙ্গে অ্যালেন কিনোসেটাকে মেলাতে পারবেন না, এর জন্য আপনাকে অনেক রকম বই পড়তে হবে, সেগুলো সম্বন্ধে আপনাকে তথ্য কালেক্ট করতে হবে, তবেই গিয়ে আপনি একটা মেডিসিন সম্বন্ধে তার কেস টেকিং প্রপার করে তারপরে একটা মেডিসিন সিলেকশন করতে পারবেন। শুধু অ্যালেন পড়ে বা শুধু অ্যালেনের কিনোর সিমটমস দিয়ে কিন্তু আপনি মেডিসিন প্রেসক্রাইব করতে পারবেন না। গভীর ঘুম, মরার মতো ঘুমিয়ে থাকে, সহজে ঘুম ভাঙে না, মানে শুয়ে আছে তো শুয়ে আছে, কেউ ডাকছে তার কোনো সাড়া শব্দই নেই, সে কোনো কথাই বলতে পারছে না। কে, কারা আছে? অ্যান্টিমটার্ড, নাক্স মস্কাটা, প্রচুর ঘুমায়, অনেক দিন ধরে না ঘুমিয়ে অসুস্থ হয়ে পড়ে যায়, মানে সে ঘুমায় না, এটাই ওটাই, এ কাজ ও কাজ, এই করতে করতে তার ঘুম নেই, ঘুম আসে না, এমন পেশেন্টকে ককুলাস আর নাক্সবুম। এবার আসি স্বপ্নের কথায়। স্বপ্ন কিন্তু আমাদের কেসটাকে কিন্তু একটা অনেক বড় একটা পয়েন্ট। ড্রিমস, কার ড্রিম কেমন, এক একজনের এক এক রকম স্বপ্ন, আর সেই দিক দিয়ে আমরা সেই অ্যাঙ্গেলে মেডিসিন বা সিলেকশন করব। ঘুমের মাঝে একদিন এক এক রকম স্বপ্ন দেখলে কিন্তু তার দাম নেই, কিন্তু যদি কেউ তার রেগুলার ওই স্বপ্নটাই দেখতে থাকে তবে কিন্তু সেই স্বপ্নটার দাম আছে। রোজ যদি কেউ দেখে যে সে মরে যাচ্ছে, মরা মানুষের স্বপ্ন দেখছে, তবে কার কথা ভাববে? ল্যাকেসিস অ্যানাকার্ডিয়াম অ্যান্ড থুজা, থুজা ল্যাকেসিস অ্যানাকার্ডিয়াম, যদি মরা মানুষের স্বপ্ন দেখে। রোজ যদি পেশেন্ট ঘুমিয়ে বলতে বলেছে, হ্যাঁ ডাক্তারবাবু দেখছি সাপ আমাকে জড়িয়ে ধরছে, সাপের ওই হচ্ছে, আমি সাপ মারছি, সাপ আমার পায়ের পাশ দিয়ে বেয়ে চলে যাচ্ছে, আমি মা মনসার পুজো করছি, মা মনসা আমার উপর ভর করছে, সাপ আমার বিছানার পাশ দিয়ে চলে যাচ্ছে, এরকম সাপের যদি নানা রকম স্বপ্ন দেখে তবে কিন্তু ল্যাকেসিস আর ল্যাকক্যান। যদি রোজ চোর ডাকাতের স্বপ্ন দেখে তাহলে কি? ন্যাট্রামিউর আর সোরাইনাম। রোজ যদি জলের সঙ্গে সম্পৃক্ত কোনো রকম স্বপ্ন দেখলে, মানে তার জল নিয়ে কোনো স্বপ্ন দেখছে, জলে পড়ে যাচ্ছে, জল থেকে উঠে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে, তাহলে কি? রাক্সরক্স,
রাস্টক্স কিন্তু বর্ষাকালের মেডিসিন, জলের সঙ্গে তার হাইড্রোজেনেট কনস্টিটিউশনস, জলের সঙ্গে কিন্তু তার একটা সম্পর্ক আছে, সুতরাং যদি জলের কোনো সম্পর্ক থাকে তবে কিন্তু রাস্টক্স। এই লক্ষণগুলো নিয়ে আপনি ভালোভাবে অ্যানালিসিস করতে গেলে আপনাকে অবশ্যই সঠিকভাবে হোমিওপ্যাথিক কেস টেকিং ফরম্যাট জানতে হবে। এবারে আসি ইউরিন। ইউরিন কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রাতে যদি কারোর বারবার যদি টয়লেট পায় সেক্ষেত্রে আপনি কী দিতে পারেন, মার্কিউরিয়াস আর তার সঙ্গে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড আর মার্কিউরিয়াস তার ইউরিনের যদি পেশাবের বেগ পায় প্রত্যেক দিন রাতের দিকে তাহলে কিন্তু দিতে পারেন মার্কিউরিয়াস আর অ্যাসিড ফস। আর পেশাবের পরে যদি জ্বালা করে, মানে টয়লেট করার পরে যদি তার প্রচুর জ্বালা টালা হয় সেক্ষেত্রে আপনি কী দিতে পারেন, সাইলেশিয়া, সারসাবেরিলা, ন্যাট্রামিউর। পায়খানার কথা, পায়খানা লুজ পায়খানা হলে নাইট্রিক অ্যাসিড। বেশিরভাগ ক্ষেত্রে যদি শক্ত পায়খানা হলে সেক্ষেত্রে কি ব্রায়োনিয়া, অ্যালুমিনা, সালফার, ওপিয়াম, প্লাম্বাম। ব্রায়োনিয়া, অ্যালুমিনা, সালফার। ব্রায়োনিয়া শক্ত পায়খানা, ড্রাই অ্যাজ ই বার্ন। ব্রায়োনিয়া, সালফারও সেম। অ্যালুমিনার পায়খানা শক্ত, ওপিয়ামের শক্ত, প্লাম্বাম মেটের কিন্তু শক্ত। পায়খানা রেগুলার হয় না, 3-4 দিন পর পর করে শক্ত পায়খানা হয় এবং তাতে ভালো অনুভব করলে ক্যালকেরিয়া কার্ভ। পায়খানাটা কিন্তু প্রতিদিন হচ্ছে না, 3-4 দিন পর পর পায়খানা হচ্ছে আর শক্ত শক্ত পায়খানা হচ্ছে, কিন্তু তাতে যদি তার ভালো লাগে তবে ক্যালকেরিয়া কার্ভ আপনি দিতে পারেন। এবারে আসি ঠান্ডা লাগা। ঠান্ডা লাগার দিক দিয়ে সহজে খুব বেশি ঠান্ডা লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, মানে পেশেন্ট খুব যদি চিলি হয়, সহজে সর্দি কাশি লাগে, তাহলে ক্যালকেরিয়া কার্ভ, ব্যারিটা কার্ভ, সালফার, টিউবারকুলিনাম, সোরাইনাম। পেশেন্টের অল্পতেই ঠান্ডা লেগে যায়। এবারে আসি হিলিং অফ উন্ড, মানে কোনোভাবে যদি কেটে কুটে যায় তাহলে সহজেই তার কাটাটা সারতে চায় না। কেটে গিয়ে বা ঘা যদি খুঁচিয়ে যদি সেটা সারতে দেরি হয় সেক্ষেত্রে গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, হিপারসালফ, সালফার, সোরাইনাম। এবার আসি মেয়েদের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে মেন্সের একটা মেন ফ্যাক্টর মেয়েদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কখন কি মেডিসিন ডিফারেন্সিয়েট করে ভাবতে পারি। ফিজিক্যাল জেনারেলের ক্ষেত্রে মাসিক সময়ের আগে অনেক আগে শুরু হয়, মানে যখন মাসিক হওয়ার কথা তার অনেক আগের থেকে মাসিক শুরু হচ্ছে তখন ক্যালকেরিয়া কার্ভের কথা আমরা ভাবতে পারি। মাসিক সময় অনেক পরে শুরু হয়, মানে লেট করে যদি মাসিক শুরু হচ্ছে সেক্ষেত্রে ন্যাট্রামিউর, পালসেটিলার কথা আমরা ভাবতে পারি। মাসিকের সময় অনেক যদি ব্যথা হয়, মানে খুব বেশি যদি ব্যথা হচ্ছে মাসিক হওয়ার পরে সেক্ষেত্রে আমরা তাকে বোরাক্স দিতে পারি। আর যদি যখন মাসিক শুরু হয় তখন কোষ্ঠকাঠিন্য দেখা দিলে, মানে এদিকে মেন্স হচ্ছে ওদিকে তার কনস্টিপেশনও হচ্ছে, সেক্ষেত্রে সাইলেশিয়া আমরা দিয়ে রাখতে পারি। যখন মাসিক শুরু হয় তখন যদি ডায়রিয়া দেখা যায়, কোষ্ঠকাঠিন্য হলে কিন্তু বা কনস্টিপেশন হলে সাইলেশিয়া, আর যদি ডায়রিয়া দেখা যায় সেক্ষেত্রে অ্যামন কার্ভ, বোভিস্টা, ভেট্রাম্যালবাম, পালসেটিলা। অ্যামন কার্ভ, বোভিস্টা, ভেট্রাম্যালবাম, পালসেটিলা এই ওষুধগুলো কিন্তু কিন্তু আমরা ভাবতে পারি। এরপরে আমরা আনবো কেস্টিংয়ের লেকচার 2, কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনারা পুরোটা দেখুন আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন, ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও আনার জন্য আপনারা পাশে থাকলে আমরাও উপকৃত হব, আপনাদেরও উপকার হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।